নমস্কার, কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। মৎস্যপ্রিয় রাজ্যবাসীর পাত থেকে মাছ এখন প্রায় অনেকটাই দূরে। তার অন্যতম কারণ নদী, নালা, খাল, বিল মজে যাওয়া এবং বুজে যাওয়ার কারণে আমাদের রাজ্যের যা চাহিদা বেশিরভাগটাই বাইরের রাজ্য থেকে আমদানি করতে হয়, ফলে দাম অনেকটা বেশি পড়ে, ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে মাছ। কিন্তু আশার আলো সঙ্গে সঙ্গে রয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে মাছ চাষে। সেই সঙ্গে উপরি পাওনা হিসেবে আমাদের মৎস্য বিজ্ঞানী বিশেষজ্ঞের পরামর্শে একটা বাণিজ্যিকভাবে চাষের মধ্য দিয়ে আর্থিকভাবে আনুকূল্য লাভ করছেন মৎস্যচাষী বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব এমন একটি মাছ যেটা স্বাদে শুধু নয়, তার যে গুণাবলী, বিশেষ করে রোগ প্রতিরোধের সহায়ক এবং পুষ্টিগুণ সম্পন্ন এই মাছ আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং বাজারে বেশ ভালো দর পাওয়া যাচ্ছে। ঠিক ধরেছেন, আমি ট্যাংরা মাছের কথা বলছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্যাংরা মাছের চাষ। এই ট্যাংরা মাছ চাষ কিভাবে করবেন, কি বলছেন বিশেষজ্ঞেরা, আমরা সেই নিয়ে আজকের আলোচনা শুরু করব। শুরুতেই আপনাদের সঙ্গে আলাপ করে দিয়ে আজ আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সূর্যকান্ত সাউ। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। আর আছেন মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী শ্রী সমীরণ পাত্র। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাকেও। তাহলে আমি সরাসরি একেবারে আলোচনাতেই প্রবেশ করছি। আমি প্রথমে সূর্যকান্তবাবু আপনার কাছে যেটা জানবো যে ট্যাংরা মাছ অত্যন্ত জনপ্রিয় মাছ এখানে, কিন্তু সেই অনুযায়ী আমাদের যে যোগান বা সরবরাহ অনেক কম, অথচ এর অর্থনৈতিক গুরুত্ব অনেকখানি রয়েছে। কিভাবে এই অর্থনৈতিক গুরুত্বটা ব্যবহার করে এর সুবিধা অসুবিধাগুলোকে করে প্রান্তিক চাষিরা কিভাবে চাষটা করবে? দেখুন, ট্যাংরা মাছ হচ্ছে মিস্টাস গণের অন্তর্ভুক্ত, মিস্টাস জেনাসের অন্তর্ভুক্ত। আমাদের ভারতবর্ষে প্রায় 20-22 প্রজাতির রয়েছে এবং আমাদের নদীর জলে খাল নালা যেগুলোতে পাওয়া যায়, মিস্টাস সিংহালা, মিস্টাস ওর, যেটাকে আমরা আর মাছ বলে থাকি। এবং আমাদের রাজ্যে প্রায় 3 রকম প্রজাতির মাছ পাওয়া যায়। একটা হচ্ছে যেটাকে বলা হয়, আমরা বলি মিস্টাস গুলিও, নোনা ট্যাংরা বলে থাকি। এছাড়া আছে মিস্টার ভাইটেটাস, যেটাকে আমরা গেঁটে ট্যাংরা বা দেশি ট্যাংরা। এছাড়া একটা রয়েছে মিস্টাস কাভাসিয়াস, যেটা হচ্ছে গুলশা ট্যাংরা বলে থাকি। তো এই যে মাছগুলো আমরা একটু খেয়াল করে দেখবেন, আগে কিন্তু বাজারে সে অর্থে পাওয়া যেত না, ঠিক। এখন যথেষ্ট পাওয়া যায়, কারণ এটা আমরা প্রণীত প্রজননের মাধ্যমে চাষ করা সম্ভব হচ্ছে। আর একটা এই মাছ খুব সুস্বাদু মাছ এবং ক্যাটফিশ প্রজাতির হওয়ার জন্য এই মাছের কাঁটাও খুব কম থাকে। তো ফলে যারা আমরা বাঙালিরা যে মৎস্য মাছ খেতে পছন্দ করি, তাদের কাছে খুব প্রিয় মাছ এবং এই মাছটা চাষ করাও খুব সহজ, খুব সহজে চাষ করা যায়। এবং এর মার্কেটের ডিমান্ড খুব বেশি থাকার জন্য এর দামও যথেষ্ট বেশি, ফলে এর একটা অর্থনৈতিক গুরুত্ব যথেষ্ট রয়েছে এবং বর্তমানে অনেক চাষি বন্ধুরা এই মাছটা চাষ করছেন। বড়, ছোট, মাঝারি সব ধরনের চাষি বন্ধুরা চাষ করছেন। আচ্ছা, সমীরণবাবু, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইব যে প্রথমেই যে মাছ চাষ করার জন্য পুকুর প্রস্তুতির একটা প্রশ্ন থাকছে। পুকুর প্রস্তুতি স্টেপ বাই স্টেপ, মানে স্তরে স্তরে কিভাবে করবেন চাষি বন্ধুরা, এবং পুকুরে চুন দেওয়া প্রয়োজন আছে কিনা সেটা যদি একটু বলেন। তো আমরা আলোচনার শুরুতেই বলি যে আমরা যে মাছটার কথা স্যার বললেন, সূর্য স্যার বললেন যে এই মাছটার কিন্তু প্রচুর ডিমান্ড আছে। তো ডিমান্ড যেহেতু আছে, এই মাছটাকে কিন্তু যারা বেকার ছেলেমেয়েরা আছেন তারা কিন্তু এটাকে অল্টারনেটিভ স্পিসিস হিসাবে রুই কাতলা মৃগেলের সঙ্গে সঙ্গে এই মাছটাকে কিন্তু চাষের দিকে অনেক আগ্রহী বেড়ে গেছে। তো এই মাছটা চাষ করতে গেলে অন্যান্য মাছের মতো আমরা কিন্তু পুকুর প্রস্তুতি বা পন্ড প্রিপারেশন যেটা বলি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পুকুর প্রস্তুত করতে গেলে এর 3টে থেকে 4টে ধাপ মোটামুটি ফলো করতে হয়। প্রথম ধাপটা আপনারা জানেন নিশ্চয়ই, যে আমরা পুকুরটাকে শুকনো করে নেব। শুকনো করে নিয়ে আমরা সেখানে যত ধরনের আগাছা আছে, হাজা মাজা যে জায়গাগুলো আছে, কিংবা পাড়টা যদি সংস্কার করতে থাকি, সেগুলো আমরা করে নেওয়ার পর তারপরে আমরা দ্বিতীয় ধাপে আসবো। দ্বিতীয় ধাপ বলতে গেলে আমরা এই পুকুরে যদি পুকুরে জল থাকে, সেখানে জল থাকলে আমাদের অনেক ধরনের প্রেডেটরি ফিশ থাকে, রাক্ষসে মাছ যেটা বলি, এবং সালসো, লেটা, জিওল এগুলো থাকে। তো সেই মাছগুলোকে মেরে ফেলতে হবে। তো সেই মাছগুলোকে মেরে ফেলার জন্য আমরা সাধারণত মৌহাকোল ব্যবহার করি, যেটা হচ্ছে কি প্ল্যান্ট ডেরিভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। ওটা আবার পরবর্তীকালে খাদ্য হিসেবে ব্যবহার হয়ে যায় 21 দিন পর, এবং সেটা হচ্ছে কি মোটামুটি 100 কেজি প্রতি বিঘাতে আমরা প্রতি ফুট যদি জল থাকে তাহলে ব্যবহার করতে পারি।
এছাড়াও আমরা এই প্ল্যান্ট ডেরিভেটিভস ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা ব্লিচিং এবং ইউরিয়াও ব্যবহার করতে পারি। আচ্ছা, সেখানে হচ্ছে কি আমরা এর ডোজটা একটু কম থাকে, মোটামুটি আমরা 100 কেজি ইউরিয়ার সঙ্গে 175 কেজি যদি আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারি, তাহলে মোটামুটি 7 থেকে 8 দিনের মধ্যেই আমরা কিন্তু এই পুকুরটাকে রেডি করে নিতে পারবো। এটা কিন্তু হেক্টরের ডোজটা বললাম। এবং লাস্ট ধাপটা যেটা আছে যে আমরা পুকুর প্রস্তুত করে নিলাম, এবং তারপরে তৃতীয় ধাপটাতে আমরা হচ্ছে কি ইনঅর্গানিক এবং অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করব। ইনঅর্গানিক ফার্টিলাইজার হিসাবে আমরা হচ্ছে কি এসএসপি ইউরিয়া ব্যবহার করে থাকি, এবং হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার হিসাবে আমরা সাধারণত গোবর, যেটা আমরা সচরাচর পেয়ে থাকি গ্রামাঞ্চলে কিংবা আশেপাশে যদি জায়গা আমরা পেয়ে থাকি, সেখানে আমরা গোবরটা ব্যবহার করে থাকি। এই গোবর মোটামুটি বিঘাতে মোটামুটি 5 থেকে 6 কুইন্টাল ব্যবহার করব। এবং এসএসপি ইউরিয়ার ক্ষেত্রে একটা কথা বলে দিই চাষিদের ক্ষেত্রে, যেখানে প্রচুর ভুল করে, প্রচুর বেশি পরিমাণে এসএসপি ইউরিয়া ব্যবহার করছে, অ্যাকচুয়ালি সেটা ঠিক নয়। তো আমাদের পুকুরের মাটির কোয়ালিটি ডিটোরিয়েট করছে, সেখানে আমরা নির্দিষ্ট পরিমাণে এসএসপি ইউরিয়া ব্যবহার করব। এবং এই এসএসপি ইউরিয়ার পরিমাণের ব্যবহারের পরিমাণ হচ্ছে মোটামুটি 12 থেকে 15 কেজি করে আমরা যদি বিঘাতে ব্যবহার করতে পারি, এবং ইউরিয়া তার হাফ 5 থেকে 6 কেজি যদি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে 1 বিঘা পুকুরের যে ফার্টিলাইজার যেটা দরকার সেটা কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবে আমরা মোটামুটি 10-15 দিনের মধ্যে আমরা পুকুরটা রেডি করে নিতে পারবো। ঠিক। আচ্ছা, পুকুর রেডি হয়ে যাওয়ার পরবর্তী ধাপ হিসেবেই তো চারাপোনা ছাড়ার প্রশ্নটা এসে যায়। সেখানে দেখা যাচ্ছে যে বিঘা প্রতি কতগুলো চারা করে, যদি এটা মনোকালচার, যদি শুধুমাত্র আমি ট্যাংরা চাষ করব, ওকে, সেক্ষেত্রে দেখুন আমি যে প্রথমে যেটা বলছিলাম, এটা ক্যাটফিশ গ্রুপের মাছ, এবং এই মাছটা একটু শক্তপুক্ত মাছ একটু, ঠিক আছে। তো আমরা অবশ্যই, এবং এই মাছটা জলের নিচের স্তরে থাকতে পছন্দ করে এবং থাকেও। তো ফলে আমরা যদি এককভাবে মাছ চাষ করি, অবশ্যই করা যাবে, এবং এককভাবে মাছ চাষ করলে একে ম্যানেজ করা মানে খুব সহজ একটু। তো সেক্ষেত্রে আমরা বিঘা প্রতি প্রায় 25,000 থেকে 30,000 পর্যন্ত ট্যাংরা মাছ আমরা ছাড়তে পারি। এবং কেমন সাইজের ট্যাংরা মাছ ছাড়বো, প্রতিটা ট্যাংরা মাছ সাইজের ওজন হবে প্রায় 2 থেকে 3 গ্রাম সাইজের ট্যাংরা মাছ, যার বয়স ধরুন এই 1.5 মাস থেকে 2 মাসের কাছাকাছি হবে। 2 থেকে 8 গ্রাম সাইজের ট্যাংরা মাছ আমরা প্রতি বিঘাতে 25 থেকে 30,000 পর্যন্ত ছাড়তে পারি। এবং দিয়ে আমরা এটা চাষ করব। অলরেডি পুকুর প্রস্তুতির কথা সমীরণ স্যার বললেন, প্রায় 7-8 মাস ধরে চাষ হবে। এবং তারপরে আমরা প্রায় 25 বিভিন্ন, যে বললাম না 3টে প্রজাতির মাছ এখানে হয়। যদি আমাদের ঘেঁটে ট্যাংরা যেটা ভিটে টাস বললাম, সেটা প্রায় চলে আসবে এই 20-25 গ্রাম থেকে 30 গ্রাম পর্যন্ত সাইজ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আর যদি আমরা গুলশা ট্যাংরা চাষ করি, গুলশা ট্যাংরা সাইজটা কিন্তু একটু বড় হয়ে যায়, তখন সেটা প্রায় 60-70 গ্রাম পর্যন্ত সাইজে চলে যায়, একটু গ্রোথ রেটটা বেশি। নোনা ট্যাংরা হলে একটু এই 40-45 গ্রাম সাইজের মধ্যে আসবে। তো ফলে আমরা 6-7 মাস চাষ করে যদি সঠিক পরিচর্যা করি, জলের গুণগত মান মেনটেন করা, ঠিকমতো খাবার দেওয়া, যেগুলো লাগবে পরবর্তী আলোচনাতে যদি হয়, তো আমরা প্রায় বিঘা প্রতি 6 কুইন্টাল 7 কুইন্টাল পর্যন্ত, ইভেন 1 টন পর্যন্ত মাছের প্রোডাকশন করতে পারি। আচ্ছা, সম্ভব। ঠিক আছে সমীরণবাবু, আমার স্যার যেটা বললেন, যেটা তো মনোকালচারের কথা বলেন, পলিকালচার যদি বলা হয়, যে রুই কাতলার সঙ্গেও তো এই মাছটা যদি চাষ করা যায়, সেক্ষেত্রে চাষি বন্ধুরা কীরকম ব্যবস্থা গ্রহণ করবেন? হ্যাঁ, এই মাছটার একটা ভালো একটা দিক আছে। আমরা প্রথমেই বলেছিলাম, এটা কিন্তু আমরা মনোকালচার এবং পলিকালচার সিস্টেমে দুটো উভয়ভাবে চাষ করতে পারি, যেটা চাষির ক্ষেত্রে একটা ভালো একটা অস্ত্র। কেউ চাষি ভাবে যে আমি রুই কাতলা মৃগেল চাষ করবো, তার সঙ্গে আমি এটাও চাষ করবো, গুলশা ট্যাংরা যে কোনো একটা, বা আমরা দেশি ট্যাংরা যদি ব্যবহার করতে পারি। তো সেখান থেকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু স্যার আলোচনায় বললেন যেটা বটম ফিডার, মানে তলে থাকে। তো আমরা যখন রুই কাতলা মৃগেলের সঙ্গে চাষ করবো বা পলিকালচার সিস্টেমের কথা ভাবো, তখন কিন্তু তলের মাছগুলো দেওয়া যাবে না, যেমন মৃগেল দেওয়া যাবে না, আমেরিকান দেওয়া যাবে না, বাটার পরিমাণ কমিয়ে দিতে হবে। তো এই সমস্ত মাছগুলো বাদ দিয়ে আমাদের যে ওপর এবং মাঝের স্তরের যে মাছ, বিশেষ করে কাতলা, রুই কিংবা সিলভার কাপ, গ্রাস কাপ যদি থাকে, তার সঙ্গে আমরা এটা চাষ করতে পারবো। তো সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা এই দুটো প্রজাতির মাছ একসঙ্গে বা 3টে প্রজাতির মাছ একসঙ্গে চাষ করছি। সেক্ষেত্রে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা মজুতের হারটা, যেমন স্যার বললেন 25 থেকে 30,000, ঝগড়া বিবাদ লেগে যাবে একদম। তো সেই জন্য মজুদের হারের উপর লক্ষ্য রাখতে হবে। আপনার ম্যানেজমেন্টের উপর নির্ভর করে আপনাকে কিন্তু মজুদের হারটা নির্ভর করতে হবে। সেক্ষেত্রে আমরা 10 থেকে 12,000 যদি আমরা ট্যাংরা মাছ যদি চারা ছাড়ি, তার সঙ্গে আমরা রুই এবং যদি কাতলা যদি ধরি, দুটো প্রধান স্পিসিস যদি ধরি, সেখানে হচ্ছে কি আমরা 200 পিস হচ্ছে কি কাতলা ছাড়বো, তার সঙ্গে 100 পিস রুই ছাড়তে পারি। আচ্ছা সূর্যকান্তবাবু, আপনার কাছে যেটা জানবো, যে মাছের খাবার যার উপর নির্ভর করে এর ওজন, বাড়, বৃদ্ধি ইত্যাদি, সেটা ধরুন এই যে পলিকালচারে বা মনোকালচারে খাদ্য দেওয়ার একটা তফাৎ নিশ্চয়ই থাকবে। তো ট্যাংরা মাছের ক্ষেত্রে কি কি খাবার
চাষি বন্ধুরা দেবেন এবং কিভাবে দেবেন? দেখুন, ট্যাংরা মাছ চাষ করতে গেলে যেমন আমাদের কৃত্রিম খাবার দিতে হবে, তার সঙ্গে তারা একটু যদি প্রাকৃতিক খাবারের মানে যোগান থাকে পুকুরের মধ্যে, তাহলে এদের গ্রোথ ভালো হয়। প্রাকৃতিক খাবার মানে মূলত জু প্লাঙ্কটন, রটিফার, কোপে পোর্স যেগুলো হয় আমাদের বিভিন্ন রকম আছে, সেগুলো প্রোডাকশন করার জন্য আমাদের কিছু জুস প্রয়োগ করতে হয়। সেটা যেমন সোর্স দরকার, তার সঙ্গে আমরা যখন কৃত্রিম খাবার যেগুলো দেবো, সেই কৃত্রিম খাবারের প্রাণীজ সোর্সটা যাতে বেশি, প্রোটিন যেটা থাকবে তার মধ্যে প্রাণীজ প্রোটিন যদি একটু বেশি থাকে তাহলে এটা খুব খুশিতে খায়। ঠিক। এবং প্রোটিনের পরিমাণটা প্রায় 30 থেকে 32% যদি হয় খুব ভালো। এবং আমরা যে খাবার প্রয়োগ করবো, এই মাছগুলো একটু রাতের বেলায় বেশি সক্রিয় থাকে দিনের বেলার তুলনায়। দিনের বেলা একটু লুকিয়ে থাকতে আর পছন্দ করে। তো ফলে যেহেতু ওরা রাতের বেলা সক্রিয় থাকে, আমরা যে খাবারটা প্রয়োগ করব তার বেশিরভাগ খাবারটা আমরা কিন্তু এই সন্ধ্যেবেলা এবং ভোরবেলা আমাদের প্রয়োগ করতে হবে একটু। আচ্ছা। তাহলে তারা কিন্তু খাবে, খাবারটা ঠিক মানে খুশিতে খাবে এবং তাতে তাদের মানে বৃদ্ধি ঠিকঠাক করে হবে এবং চাষি বন্ধুরা সেখান থেকে কিন্তু বেশি লাভ করতে পারে। খাবারটা কি ছড়িয়ে প্রয়োগ করবেন না কোনো পাত্রে রেখে, সেই যেমন বস্তায় রেখে এগুলো করা? না, ছড়িয়ে এটা বটম ফিডার, ঠিক আছে, নিচে যাতে খাবারটা চলে যায়। আচ্ছা, ঠিক আছে। এবং সিঙ্কিং ফিড যেটা আমাদের হয়, ডুবন্ত খাবার, ওটা হলে এদের পক্ষে বেস্ট। আচ্ছা। তাহলে যেটা বললেন, যেটা এককভাবে চাষ করলেও ওইভাবে, এবং যেটা যদি আমি মিশ্র পদ্ধতিতে চাষ করতে চাই সেক্ষেত্রেও সিঙ্কিং ফিড ঠিকই আছে। চাইলে আমরা অল্প পরিমাণ ফ্লোটিং ফিডও দিতে পারি। আচ্ছা। মূলত যারা ভাসমান মাছ যেমন কাতলা, সিলভার কাপ যদি আমরা পুকুর অল্প পরিমাণে ছাড়ি তাদের জন্য। সমীরণ বাবু, যেটা জানবো যে মাছ বা শরীর বা প্রাণ থাকলে তো রোগ আসতেই পারে, সেক্ষেত্রে ট্যাংরার ক্ষেত্রে কি কি ধরনের রোগ হতে পারে এবং তার প্রতিকারটা যদি একটু বলেন। আমরা চাষ করছি, চাষ করতে গেলে আমাদের ম্যানেজমেন্টের কোনো সমস্যা হলেই রোগ বালাই দেখা যায়। তো ট্যাংরা মাছের ক্ষেত্রে রোগ বালাই সেরকম দেখা যায় না। তো যদি সমস্যা হয়, বিশেষ করে আলসার হতে পারে, ঘা হতে পারে, এবং হচ্ছে কি যদি আবার হচ্ছে কি আরগুলাস বা লার্নিয়া, পরজীবী আক্রমণ হতে পারে। এছাড়া হচ্ছে কি পাখনা পচে গেল অনেক সময় হয়, অনেক সময় সুরগুলো নষ্ট হয়ে যায়, অনেক সময় হচ্ছে কি এদের ফুলকাতেও আক্রমণ হতে পারে। তো এই সমস্ত আক্রমণ হলে আপনারা স্থানীয় যে ফিশারি অফিসার আছেন, কিংবা হচ্ছে কি ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার, অথবা কৃষি বিজ্ঞান কেন্দ্রের যারা আধিকারিক আছেন, অথবা আমাদের ইউনিভার্সিটির স্যারদের সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে প্রপার ডায়াগনোসিস করে তবে হচ্ছে কি ট্রিটমেন্টে নামবেন। কারণ হচ্ছে কি আপনার ডায়াগনোসিস ঠিকঠাক না হলে আমরা কিন্তু প্রপারলি ওষুধটা প্রেসক্রাইব করতে পারবো না। আবার অন্য জায়গাতে সংক্রমণটাও তো বাড়তে থাকবে। সেই জন্য একটা ইন জেনারেল বলে রাখি যে আমরা প্রতি মাসে যদি পুকুরের জলটাকে স্যানিটাইজ করে রাখতে পারি, সেই স্যানিটাইজ করে রাখলে কিন্তু আমাদের আগাম যে রোগগুলো হয় সেগুলো আর আসবে না। বিশেষ করে BKC 80, সেটা হচ্ছে 140 ml, এবং তার সঙ্গে আয়োডিন 20%, সেটা হচ্ছে কি আমরা 50 ml। এই দুটোকে মিশিয়ে যদি আমরা পুকুরে 1 বিঘা পুকুরে প্রয়োগ করি পার মিটারে, তাহলে কিন্তু আমাদের পুকুরে যে অবাঞ্ছিত যে রোগগুলো, বিশেষ করে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ঘটিত যে রোগগুলো, সেগুলো আর আসবেন। এবং আরেকটা জিনিস বলে রাখি, আপনারা কিন্তু প্রতি মাসে পুকুরে জিওলাইট 3 থেকে 4 কেজি করে দেবেন। কারণ হচ্ছে কি এই মাছটা কিন্তু অক্সিজেন সেন্সিটিভ, প্রচুর অক্সিজেনের ঘাটতি হলে কিন্তু ভেসে যাবে, যেহেতু বটম ফিডার। তো সেই জন্য প্রতি মাসে মোটামুটি জিওলাইট দিয়ে রাখলে পুকুরের জলটা ঠিকঠাক ম্যানেজমেন্ট থাকবে, এবং অ্যামোনিয়া বা অন্যান্য যে দূষিত গ্যাসগুলো, H2S গ্যাসগুলো আছে, সেগুলোর কিন্তু কিওর হয়ে যাবে, এবং পুকুরের জলটা ভালো থাকবে এবং মাছটাও ভালো থাকবে আপনার। সমীরণ বাবুর কথা সূত্র ধরে স্যার আপনার কাছে যেটা জানবো যে জল এবং তার পরিচর্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে মিষ্টি জলের মাছ হিসেবে এই ট্যাংরা মাছ চাষ হয়, এখন নোনা জলে তো হচ্ছে এবং তার উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। এই দুটো জায়গাতে কিভাবে মানে পরিচর্যা করবেন জলে? দেখুন, মাছ চাষ করতে গেলে মাছ মানে পুকুরে চাষ হবে, তার জল এবং মাটির গুণাবলী, মাটি যদি গুণাবলী ঠিক না থাকে, আমাদের মানে যে মাছে চাষ করবে এক্ষেত্রে অবশ্যই ট্যাংরা মাছ, তার প্রয়োজনীয় যা চাহিদা সেটা আমাদেরকে ঠিকঠাক করতে হবে। তো মূলত যেটা সমীর স্যার বলছিলেন, যেহেতু এটা বটম ফিডার, অক্সিজেন যদি একটু ডেফিসিয়েন্সি হয়, শর্টেজ হয়, তাহলে আর ভেসে যেতে পারে এবং ওরা অনেক সময় খেতে চাইবে না, খাবার দিচ্ছে না তো খাবার খাচ্ছে না। তো ফলে পুকুরে যাতে অক্সিজেনের লেভেলটা ঠিকঠাক থাকে, তার জন্য যেটা আমাদের এই জলের মানে কালার একটা ব্যাপার থাকে আমাদের, যে কিছু উদ্ভিদকণা, প্রাণীকণা যেমন আমাদের খুব দরকার তাদের খাদ্যের জন্য, উদ্ভিদকণারও যাতে প্রাচুর্য কিছুটা থাকে, যারা জলের মধ্যে অক্সিজেন উৎপাদন করবে। তো জলের অক্সিজেন লেভেলটা আমাদের কত বলে থাকি আমরা 5 থেকে 8 ppm হারে থাকলে ঠিক হয়, এটা একটা বিষয় থাকে। আরেকটা হচ্ছে জলের পিএইচ, হ্যাঁ, জলের পিএইচটা 7.5 থেকে 8.5 হলে ভালো হয়। তো তার জন্য আমাদের ওই প্রয়োজন মতো টেস্ট করে চুন প্রয়োগ করা অবশ্যই দরকার আছে, এবং চুন প্রয়োগ করা আমাদের আমরা চুন প্রয়োগ করতে বলে থাকি সকালবেলা, আগে দিন চুনটাকে ভিজিয়ে রেখে সকালবেলা প্রয়োগ করুন। তো জলের পিএইচ যদি ঠিক থাকে, জলের ডিও লেভেল যদি ঠিক থাকে, এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের হার্ডনেস, যেটা
সেটা মিষ্টি জলের মাছের ক্ষেত্রে জলের হার্ডনেস 80 থেকে 150-200 ppm মতো হয়, কিন্তু যেটা নোনা জলের বললাম ট্যাংরা যখন চাষ করবেন সেক্ষেত্রে জলের হার্ডনেসটা অনেকটা বেশি থাকে, প্রায় 1000-1500 মতো ppm হয়ে যায়, হ্যাঁ 2000 কাছাকাছি থাকে। তো ফলে এইগুলো ঠিক রাখতে গেলে আমাদের যে পুকুরে আপনার মাছ চাষ করবেন, পুকুরের পাড়ে যাতে গাছ না থাকে, বড় গাছ যাতে না থাকে, তার পাতা পড়লে ন্যাচারালি পচবে, জলে পিএইচ লেভেল কমতে শুরু করবে, সেখান থেকে বিভিন্ন গ্যাস তৈরি হতে পারে। এবং আরেকটা চাষি বন্ধুদের বলবো, আপনারা যখন যে খাবার দেবেন, যে পরিমাণ খাবার দিচ্ছেন দেখবেন যে খাবারটা যাতে মাছের যতটা দরকার সেই পরিমাণ খাবার দেবেন, বা তার চেয়ে একটু হালকা কম হয় তাতে অসুবিধা নেই। আচ্ছা, বেশি ফিডিং করলে, ওভার ফিডিং হয়ে গেলে কি হয়, সেখান থেকে অতিরিক্ত খাদ্য আপনার জলের মধ্যে অ্যামোনিয়া লেভেল বাড়িয়ে দেবে, জলটা একবার দূষিত করবে। আচ্ছা, জলটা ঠিকঠাক রাখাটা খুবই জরুরি সঠিক উৎপাদন পেতে গেলে। এখানে আরেকটা প্রশ্ন আসছে যে অনেক সময় পানা একটা বিরাট সমস্যা করে, বিশেষ করে কচুরি পানা বা সুজির পানা, এইগুলোর ক্ষেত্রে কিভাবে ট্রিটমেন্ট করবেন? না, এগুলো যদি পুকুর প্রস্তুতি, যেটা সুন্দর স্যার শুরুতে বলছিলেন, পুকুর প্রস্তুতি করলে এগুলো রিমুভ, মানে এগুলো থাকবে না একদম, কিন্তু অনেক সময় এসে যায় না, এগুলো আসবে না। চাষ পদ্ধতি যে পুকুরে দেখবেন আসে, যে পুকুরে ঠিকঠাক চাষ মানে সঠিকভাবে হচ্ছে না বা নজরদারি কম হচ্ছে, সেই পুকুরে আসে। কিন্তু পুকুরে যদি নজরদারি করেন, হ্যাঁ অবশ্যই ওটা হলে নিঃসন্দেহে ক্ষতি হবে, তো এটা আসতে দেওয়া যাবে না। আচ্ছা, আমরা যখন বাণিজ্যিকভাবে এই মাছ চাষ দেখবো সমীরণবাবু, তখন তো লাভের কথাটা ভাববো, তার মাছ অনেক সময় দেখা যাচ্ছে যে খুব ছোট অবস্থাতেই তুলে নিয়ে যাচ্ছে, বাজার দর ভালো আছে, অথচ অ্যাকচুয়াল সময় কোন সময়টা তুললে এই মাছটা মানে ব্যবসায় উপযোগী হবে এবং লাভও আসবে, এবং হারভেস্টিংটার ব্যাপারটা নিয়ে বলতে চাইছি। না, অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা এই মাছগুলো চাষ করছি, তার কারণ হচ্ছে কি আমরা অধিক মুনাফা পাবো, রুইকাতলা মৃগেলের চাষ করে যা পাবো তার থেকে বেশি ইনকাম করার জন্য আমরা এই মাছগুলো চুজ করেছি একদম। এবং যেহেতু এগুলো স্থানীয় মাছ, আমার জাতীয় মানে নেটিভ স্পিসিস, তার জন্য আমরা কিন্তু এটা চাষ করতে পারি বা চাষ করা ভালো। তো সেই চাষ করতে গেলে আমাদের মাথায় কয়েকটা জিনিস রাখতে হবে যে আমি কখন চাষটা শুরু করবো এবং কখন তুলবো। তো এই মাছটা হচ্ছে কি অ্যাকচুয়ালি হচ্ছে কি মার্কেটে সবচেয়ে বেশি দাম 800-900 টাকা করে কেজি থাকে। তো সেই জন্য সচরাচর আমরা পুকুর প্রস্তুতি বা পুকুরে মাছ ছাড়ার যে টাইমটা সেটা বলি আমরা। এমনি বর্তমান প্রেক্ষিত ধরলে তো দেখা যাবে যে আমরা এপ্রিল-মে মাসে ডিম ফোটানো এবং জুন মাস থেকেই এখন যে পর্যায়ে আছে কিরকম ভাবে কি হতে পারে? না, এখন হচ্ছে কি পর্যায়ে আমরা হচ্ছে কি অলরেডি মিডিল পর্যায়ে আছি, যে মাছটা আমরা অলরেডি স্টক করে দিয়েছি, পুকুরে মাছ ছেড়ে দিয়েছি, বর্ষাকাল চলছে। এখন হচ্ছে কি আমাদের সিজন অনুযায়ী আমাদের বর্ষাকালে যেহেতু জলের হাইট বেশি যে হয়ে যাবে, স্যার যেহেতু বললেন প্রাকৃতিক খাবারের একটা দরকার হয়, প্রাকৃতিক খাবারটা কি করে মেনটেন করে রাখবো, জল পুকুর থেকে জল হয়তো বেশি চলে যাচ্ছে, উপচে চলে যাচ্ছে, সেটা কি করে প্রতিরোধ করব, এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমাদের এখন এই অবস্থায় দাঁড়িয়ে আছে। তো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে কি এই মাছটা যদি চাষ শুরু করি তাহলে আমাদের কিন্তু মার্চ এপ্রিল থেকে শুরু করে দিতে হবে, স্টকিং করে দিতে হবে, এবং এটা হচ্ছে কি শীতের আগে আগে আমরা কিন্তু ফসলটা তুলে নেব। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি সিজন ওরিয়েন্টেড, মানে একটু অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, এরকম অনুষ্ঠানে অ্যাকচুয়ালি হচ্ছে কি এগুলো চলে। তো সেই জন্য আমরা শীতের আগে যদি মাছটাকে তুলে নিতে পারি তাহলে আমাদের হচ্ছে কি ভালো মুনাফাটা পাওয়া যাবে, এবং হচ্ছে কি আমরা মোটামুটি ধরে রাখুন 45 গ্রাম থেকে শুরু করে দেবো। 5 থেকে 7 মাস যদি চাষ করি সেখানে আমরা 45 থেকে 50 বা 60 গ্রাম যদি হয় আমাদের অন অ্যান এভারেজ ওয়েট, তাহলে খুবই ভালো হয়, এবং তখন থেকে আমরা এটাকে হারভেস্ট করতে শুরু করব। তো চাষিভাইরা হারভেস্ট করতে গিয়ে আর একটা সমস্যায় পড়েন। কী সমস্যা? না হচ্ছে কি একসঙ্গে সব মাছ একসঙ্গে উঠবে না, আর যেহেতু এটা বটম ফিডার, এবং হচ্ছে কি এদের তলের মাটিটা আরেকটা কথা বলে রাখি, এরা হচ্ছে কি যে পুকুরটা সিলেক্ট করব সেটা হচ্ছে কি বেলে দোআঁশ মাটি যেন হয়, বেশি কাদা হলে আবার হবে না। তো সেই জন্য বেলে দোআঁশ মাটিযুক্ত পুকুরে আমরা কিন্তু এই মাছটা চাষ করব, এবং হচ্ছে কি 6-7 মাস চাষ করার পর তারপর আমরা এটাকে হারভেস্ট করব। এবং হারভেস্টের প্রসেস হচ্ছে আমরা হয় জল কমিয়ে দেবো, জল কমিয়ে সেটাকে তুলে কিছুটা বিক্রি করব, আবার জল বাড়িয়ে দেবো, আবার কিছুটা এরকম করে প্রসেস করে আমরা পরপর বিক্রি করব। খুব সুন্দর আলোচনা একটা চলছে এখান থেকে। আশা করি যারা শুনছেন আজকের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা, কেননা বাণিজ্যিকভাবে এই মাছের চাষের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে প্রান্তিক চাষিদের কথা ভেবে যদি আমি বলি যে কতটা পরিমাণ টাকা ইনভেস্ট করবে এবং তার কি রিটার্ন আসবে, যদি একটু বলেন, সেটাও কিন্তু অনেকে উদ্গ্রীব হয়ে বসে থাকে। এটা খুব ভালো জিনিস। দেখুন, আমি বলছিলাম বিঘা প্রতি প্রায় 25 থেকে 30 হাজার মতো মাছ ছাড়া কথা বলেছি, এবং এই চারা মাছগুলোর এখন মার্কেটের রেট প্রায় ওই 3.5 টাকা করে 3.5 টাকার মধ্যে হয়ে যাবে। তা প্রায় ধরুন 75-80 হাজার টাকার মধ্যে এখানে লেগেই যাচ্ছে আমার চারা মাছটার জন্য। এছাড়া আমাদের যে খাওয়ার দেখবেন প্রায় 30-40 হাজার টাকার মধ্যে খাওয়ার লাগবে, আর একটু 40-50 হাজার টাকার মধ্যে খাওয়ার হচ্ছে এটা মেন কস্ট থাকে। তো এই করে দেখা যাবে বিঘা প্রতি ওই 1,20,000 থেকে 1.5 লাখ এরকম মতো খরচ আছে, কিন্তু আপনার উৎপাদনও অনেকটা হয়ে যায়। প্রায় যদি 5-6 কুইন্টাল আমরা মাছের উৎপাদন করতে পারি
5 কুইন্টাল মাছের দাম এই মুহূর্তে ধরুন কাছাকাছি 3 লাখ টাকা কাছাকাছি রেট রয়েছে, 3 লাখ 6 কুইন্টাল হলে 3.5 লাখের কাছাকাছি রেট রয়েছে। তো ফলে বিঘা প্রতি প্রায় এরকম 1.5 লাখের 2 লাখের কাছাকাছি আমরা কিন্তু আপনারা কিন্তু লাভ করতে পারবেন। তো অবশ্যই পরিচর্যা সঠিকভাবে নিতে হবে, এবং সেটা যারা চাষি বন্ধুরা আছেন 2-3 বছর ধরে চাষ করছেন তারা রুই কাতলা মৃগেল মাছের মতোই পরিচর্যা, বিশেষ কিছু নয়। তো ওই পরিচর্যা যদি করেন, যেহেতু বলছিলাম এটা শক্তপোক্ত মাছ, এই মাছটা একটু চাষ করা অন্য মাছের তুলনায় একটু সহজ, এবং স্টকিং ডেন্সিটি যদি আমরা বেশি রাখতে পারছেন তো অনায়াসে করা যাবে। খালি 2-1টা সমস্যাও থাকে, ওই অনেক সময় বৃষ্টি হলে মাছটা সম্ভাবনা থাকে অন্য পুকুরে ওই মাগুর শিঙি মাছের মতো চলে যাওয়ার, ফলে একটা নেট দিয়ে আপনাকে কিন্তু আগে ঘিরে নিতে হবে চাষ করার শুরুর আগে। ঠিক, শেষ পর্যায়ে এসে গেছি প্রায়, সংক্ষেপেই জেনে নেব যে চ্যালেঞ্জ যেগুলো থাকে মানে সমস্যাগুলো, সেটা একটু সতর্ক হিসেবে পড়িয়ে দেওয়া চাষি বন্ধুদের। হ্যাঁ, তো আমরা চাষিদের কয়েকটা সতর্কতামূলক উপদেশ দেব যেগুলো এই চাষ করতে গেলে চাষিরা সম্মুখীন হতে পারেন, বিশেষ করে ওয়াটার কোয়ালিটি। তো কারণ এই মাছটাতে আমরা যে পরিমাণে খাবার দিই, বাইরে থেকে সাপ্লিমেন্টেড ফিড দিই, তাতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া H2S গ্যাস হয়। তো এই গ্যাস হলে মাছের মড়কের প্রচুর পরিমাণে মড়ক হয়ে যাবে। তো সেই জন্য আমরা প্রতি মাসে জিওলাইট 3 থেকে 4 কেজি করে প্রতি মাসে দেবেন, প্রতি 21 দিন অন্তর দেবেন। আচ্ছা। এবং তার সঙ্গে হচ্ছে কি আমরা যদি বৃষ্টি হয়, বৃষ্টি বাদলের দিনে খাবার দেব না। যদি আবার তাপমাত্রা প্রচুর কমে যায় তখন খাবার দেওয়ার দরকার নেই। এবং এই মাছগুলো আমরা হচ্ছে কি যখন স্টক করব, চারা নির্বাচন করব, তখন যেন খুব হেলদি হয় এবং একই এজের হয়। এইভাবে যদি চাষ করেন তাহলে ভালো। শেষ 1 মিনিটে আমাদের কি বার্তা দেবেন চাষি বন্ধুদের জন্য? চাষি বন্ধুদের বলবো, দেখুন আমরা হচ্ছে বাঙালি, মাছ প্রিয় বাঙালি, এবং বাঙালি রুই কাতলা মৃগেল মাছ খেতে খেতে নতুন স্বাদের মাছ খেতে চাইছে, বা একটা মার্কেট ডিমান্ড। এবং সেই নতুন স্বাদ মেটানোর জন্য এই মানে ট্যাংরা মাছ একটা দারুণ মানে কি বলা যায় মানে একটা এক ধরনের উপাদান। তো ফলে এর মার্কেট অলরেডি বাজার রয়েছে। তো আপনারা যদি চাষ করেন, ছোট প্রান্তিক চাষি চাষ করেন, বিক্রি নিয়ে চিন্তা নেই, এটা একটা বড় সুবিধা। ঠিক আছে স্যার, এখান থেকে অবশ্যই লাভ করতে পারবেন। যে আমাদের এবার থামতে হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার আজকে স্টুডিওতে আসার জন্য। আর দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে আমাদের মৎস্যপ্রিয় বাঙালির পাতে মাছ, বিশেষ করে ট্যাংরা মাছের মতো সুস্বাদু মাছ আগামী দিনে নিশ্চয়ই বিরাজ করবে। এরকমই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আপনারা কৃষি দর্শন অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকুন, ইউটিউবে দেখতে পাবেন অনুষ্ঠান। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু কোথাও যাবেন না। পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের নজর থাকুক কলকাতা দূরদর্শনের পর্দায়। নমস্কার। নমস্কার।